পরে আমাদের পরবর্তীতে কাজী আব্দুল ওদুদের একটা প্রবন্ধ দেওয়া আছে পাঠ্য বইয়ে, সাহিত্য জগৎ। তো সাহিত্য জগৎ থেকে আমাদের বলা হয়েছে যে লগ্নগুলো বের করতে, লগ্নগুলো বের করে আমরা এই প্রবন্ধটার শেষে যে ছকটা দেওয়া আছে ওই ছকটা পূরণ করব। তো আমরা এখন এখানে বলবো আর তোমরা ওই ছকটা পূরণ করে নিবে। আর আমরা জানি শব্দ বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়, ক্রিয়া বিভক্তি ক্রিয়ার সাথে যুক্ত হয়, নির্দেশক কোনো কিছুর নির্দিষ্টতা বোঝায়, বলক কোনো কিছুর উপর জোর প্রদান করে, আর বচন হইল কোনো কিছুর সংখ্যা প্রকাশ করে। তো এইখানে যখন আমরা শব্দ বিভক্তি বলবো প্রত্যেকটা শব্দের সাথেই কিন্তু বিভক্তি যুক্ত হয় বাক্যের পরিপূর্ণতা দানের জন্য, বাক্যের অর্থটাকে আরও ভালোভাবে বোঝার জন্য। তো এখন যদি আমরা প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তি খুঁজে বের করি তাহলে আমাদের ওই ছকটা পূরণ হবে, ঠিক আছে, কিন্তু ছকটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি করব, প্রত্যেকটা উদাহরণের মানে প্রত্যেকটা ধরনের, যেমন শব্দ বিভক্তি হয় না এ অ, এরকম প্রত্যেকটা একটা করে উদাহরণ বের করব। আর ওই ধরনের উদাহরণ যতগুলো আছে তোমরা চাইলে ওইগুলো বের করে লিখতে পারো। তো শুরু করি। সাহিত্য জগৎ বলে প্রথমেই আমরা একটা ক্রিয়া বিভক্তি পাচ্ছি, বল। এটা একটা ক্রিয়া। আমরা জানি ক্রিয়ার সাথে যখন বিভক্তি যুক্ত হয়, একটা অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়, তখন তাকে বলে ক্রিয়া বিভক্তি। তো বল প্লাস এ, এটা হলো ক্রিয়া বিভক্তি বলে। আমরা ক্রিয়া বিভক্তি শুধু ক্রিয়া লিখতে পারি, ক্রিয়া বিভক্তি। তারপরে একটা দিয়ে এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। আমরা জানি কোনো শব্দের সাথে যখন লগ্ন যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, শব্দাংশ যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, তখন আমরা তাকে বলি নির্দেশক। তো একটা এখানে টা যুক্ত হয়ে এটা হয়ে গেছে নির্দেশক, নির্দেশক। তারপরে স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ জগৎ আছে কি, যারা আমরা মনে করতে পারি যে যারা দিয়ে কিন্তু যে হলো এক বচন আর যারা হলো বহু বচন। তো এইখানে যেহেতু সংখ্যা নির্দেশ করছে, আমরা যারাকে বচন বলতে পারি, কিন্তু যারা যেহেতু একটা শব্দ, মূল শব্দ, এটার সাথে কোনো বিভক্তি কিংবা কোনো অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় নাই, তাই এটাকে আমরা এখন বচনের ভিতর ফেলবো না। এটা বহু বচন ঠিক আছে, কিন্তু আমরা লগ্নক হিসেবে এটাকে বচন কাউন্ট করব না, এটাকে আমরা বচন হিসেবে গণ্য করব না। যেহেতু আমরা লগ্ন পড়তেছি, শব্দের সাথে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে যদি বহু বচন হইতো তাহলে আমরা বলতাম বচনের অন্তর্ভুক্ত করতাম। যেমন ছেলে গুলো যুক্ত হয়ে যেহেতু বহু বচন বোঝাইছে, তো আমরা ওইখানে বচন বলবো, বচন হিসেবে গণ্য করব। কিন্তু এইখানে শব্দটাই, মূল শব্দটাই বহু বচন, এর জন্য আমরা এইটাকে বচন গণ্য করব না। একইভাবে তারাও বাদ। স্ব-উৎসাহে এখানে আরেকটা, স্ব-উৎসাহে মানে উৎসাহে সহ। তো এইখানে শব্দ বিভক্তি প্রয়োগ হয়েছে এ। তারপরে বলে উঠবেন, বলে আগে বলছি ক্রিয়া বিভক্তি, বলে উঠবেন নিশ্চয়ই। আমরা জানি শব্দের সাথে ই ও এই দুইটা শব্দাংশ যুক্ত হয়ে যদি কোনো শব্দে জোর প্রদান করে তখন আমরা তাকে বলি বলক। তো নিশ্চয়ই এটা একটা বলকের উদাহরণ, বলক। তাদের দলে কৃতি সাহিত্যিকের অভাব নেই, তবু তাদের দলে ভিড়তে শতই। এই যে আরেকটা বলকের উদাহরণ, ই যুক্ত হয়ে জোর প্রদান করছে। সংকট জাগে বিশেষ করে এই যুগে, মানব কল্যাণ, জীবন কল্যাণ, তত্ত্ব সব শিরোধার্য করেও, বলকের উদাহরণ করেও, সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে যেন উপায় থাকে না যে সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ। কথাটা টা নির্দেশক। মনে পড়ছে ক্রিয়া বিভক্তি। কয়েকজন, এইখানে আমরা বচন বলতে পারি। কেন বচন বলবো? কারণ কয়েকজন যুক্ত হয়ে বহু বচন বোঝাচ্ছে, এর একটা অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে বহু বচন বোঝাচ্ছে, এর জন্য এটা বচনের গণ্য করতে পারি, বচন হিসেবে গণ্য করতে পারি। তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে বোঝা যাচ্ছে আন্তরিকতা একটা মূল শব্দ, এটার সাথে অযুক্ত হয়েছে, এটা শব্দ বিভক্তি বলতে পারি, শব্দ বিভক্তি। তাদের ত্রুটি নেই, বাস্তবিকই, বলক, ই যুক্ত হয়েছে। তারা কিছু একটা আমরা আগেই বলছি, নির্দেশক, করতে যাচ্ছেন বা হতে যাচ্ছেন, আর তাদের দৃষ্টিও যুক্ত হয়েছে, বলক। সাহিত্যের জগতের দিকে তবু মনে হচ্ছে যে পথে তারা অগ্রসর হচ্ছেন তার ঠিক সাহিত্যের পথ নয়। সমসাময়িক রাজনৈতিক সমস্যা, নরনারীর সমস্যা, সব বিষয়ে
শব্দ বিভক্তি, এ যুক্ত হয়েছে বিষয় প্লাস এ, বিষয় প্লাস এ। তো এটা শব্দ বিভক্তির উদাহরণ হয়, শব্দ বিভক্তি। তাদের কৌতূহল যথেষ্ট তীব্র, কিন্তু মনে হচ্ছে সেই তীব্রতা এতখানি যে সেই জন্যই বলকের উদাহরণ। সাহিত্যের সুর তাতে ঠিক লাগছে না, সাহিত্য সমস্ত সমস্যারই। এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পাই, সমস্যা, মূল শব্দ হইল সমস্যা, সমস্যা, সমস্যা। এটার সাথে আমরা কি করছি, প্রথমে র যুক্ত করছি, সমস্যার, এটা হয়ে গেল শব্দ বিভক্তির উদাহরণ, শব্দ বিভক্তি, র যুক্ত করছি সমস্যার সাথে। আবার এটার সাথে ই যুক্ত করছি, ই যুক্ত করে সমস্যার এটাকে জোর প্রদান করছি ই যুক্ত করে। তাহলে একই সাথে এটা শব্দ বিভক্তির উদাহরণ, আবার বলকের উদাহরণ। রটা হইল শব্দ বিভক্তির উদাহরণ, আবার ইটা যেহেতু জোর প্রদান করছে এটা আবার বলকের উদাহরণ। আলোচনার ক্ষেত্র হতে পারে, হয়েও এসেছে, হয়েও বলক, ও যুক্ত হয়েছে, হয়েও এসেছে চিরকাল, এমনকি যখন হয়নি তখনই, আবার বলকের উদাহরণ। সাহিত্য স্বাধীন পানসি হয়ে উঠেছে, উঠে প্লাস ছে, ক্রিয়া বিভক্তি। কিন্তু সেই আলোচনার, র যুক্ত হয়েছে, আলোচনা প্লাস র, শব্দ বিভক্তি। একটা বিশিষ্ট ধরন আছে, যেমন নাচের, নাচ প্লাস এর, শব্দ বিভক্তি, নাচ প্লাস এর, শব্দ বিভক্তি। একটা বিশিষ্ট ধরন আছে, তার বাইরে গেলেই তা মাত্র লাফালাফি। সাহিত্যের সেই ধর্ম একটি নামমাত্রাবোধ, সাহিত্যের অনুভূতির প্রকাশ ক্ষেত্র মাত্র নয়, অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র। সেই সুপ্রকাশের সঙ্গে কৌতূহল এবং স্থৈর্য, গাম্ভীর্য। স্থৈর্য অর্থ স্থিরতা। আগের লেকচারে আমরা এই স্থৈর্য শব্দটা দেখাইছিলাম, এটা একটা বিশেষ্য শব্দ। তো এইটার বিশেষণ হলো স্থির, স্থিরকে আমরা বিশেষ্যে রূপান্তর করছি, তখন এটা স্থৈর্য হয়েছে। আগের লেকচারে আমরা সহজ নিয়ম দেখাইছিলাম কিভাবে বিশেষণ শব্দকে বিশেষ্যে রূপান্তর করা যায়। তো স্থির শব্দটা বিশেষণ, এই শব্দটাকে দুইভাবে বিশেষ্য করা যায়, একটা হলো স্থিরতা আর একটা স্থৈর্য। তো স্থৈর্য, গাম্ভীর্য এবং ব্যঙ্গ অনুভূতি মিশ্রিত, এইসব পরস্পর বিরোধিতার যেখানে মিলন ঘটে প্লাস ছে, ক্রিয়া বিভক্তি, সেখানেই ই যুক্ত হয়েছে, বলকের উদাহরণ। সাহিত্যিক শ্রী দেখা দিয়ে ক্রিয়া প্লাস ছে, ক্রিয়া বিভক্তি। শুধু উৎসুক, শুধু গাম্ভীর্য মূল্যহীন নয় কখনো, কিন্তু যতই মূল্যবানই হোক, যত মূল্যবানই, ই যুক্ত হয়েছে, বলকের উদাহরণ। সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত। মনে হতে পারে তাহলে তো সাহিত্যে শিল্পের জন্য শিল্পবাদীদের মতোই সত্য। বাদী প্লাস দের, বচনের উদাহরণ, বহু বচন বোঝাইছে। মতোই সত্য, মতো, ই যুক্ত হয়েছে, বলকের উদাহরণ। একই হিসেবে এ কথা মিথ্যা নয়, কিন্তু শিল্পের জন্য শিল্পবাদে এমন একটা স্বস্তিবোধ আছে যাকে স্বাভাবিক ভাবা কঠিন। যা হইল মূল শব্দ, সর্বনাম প্লাস কে। আমরা জানি ক্রিয়া শব্দ ছাড়া অন্য শব্দের সাথে যখন কোনো অতিরিক্ত শব্দাংশ যুক্ত হবে, বিভক্তি যুক্ত হবে, তখন আমরা তাকে শব্দ বিভক্তি বলবো। তো যাকে, এটা শব্দ বিভক্তির উদাহরণ, শব্দ বিভক্তি। স্বাভাবিক ভাবা কঠিন, গাছে যে ফুল হয় তা গাছের কাণ্ড, ডালপালা ও পাতা থেকে স্বতন্ত্র নিশ্চয়টা আমরা আগেও দেখাইছি, বলক। কিন্তু স্বতন্ত্র হয়েও, ও বলকের উদাহরণ, তা গাছের অংশ ভিন্ন আর কিছু নয়। সাহিত্য তেমন যোগ ই, এই শব্দটা তেমনই, এটা কিন্তু এইভাবে হয়েছে, তেমন যোগ ই, এই ইটাই এইখানে ঋষিকার হয়ে আসছে। তেমন ই, হাসি কান্না দুঃখ বিকার ব্যর্থতাময় যে জীবন, তারই প্রকাশ। এখন বলকটা কিভাবে আমরা বলক বোঝার একটা সহজ উপায় হইল, আমরা যখন দেখব কোনো বাক্যে জোর দিছে ও কিংবা ই, সেটা এইভাবে মিলানোই থাকুক কিংবা আলাদাই থাকুক, এই যে যেমন এইখানে আলাদা আছে ইটা, আবার এইখানে আছে মিলানো কার হিসেবে আছে এইখানে, আবার এখানে আলাদা বর্ণ হিসেবে আছে। তো আমরা যখন দেখব যে জোর প্রদান করতেছে আমি যাব,
আমি যাব, তখন এই যে আমি দ্বিতীয় বাক্যে বললাম আমি, এটা এই যে ইটা যুক্ত করলাম, এটাই হলো বলক, জোর প্রদান করলাম। আচ্ছা, সেইটা এই যে আরেকটা বলকের উদাহরণ, এটা সের উপর জোর প্রদান করছে, সেই বিরাট জীবনের সঙ্গে জীবন প্লাস এর শব্দ বিভক্তি, তার অঙ্গাঙ্গী যোগ নষ্ট হলে তা হয়ে পড়ে অদ্ভুত এবং অসার। যেমন সত্যিকার ফুলের সঙ্গে তুলনায় কাগজের ফুল অদ্ভুত এবং অসার। সাহিত্য জীবনের সঙ্গে সঙ্গ প্লাস এ কার হিসেবে যুক্ত আছে, সঙ্গ প্লাস এ সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার তার থেকে এক হিসেবে স্বতন্ত্র। এই কথাটা পরস্পর বিরোধী মনে হতে পারে। ব্যাপার যোগ টা নির্দেশক, বাস্তবিক প্লাস ই বলকের উদাহরণ। বাস্তবিকই বড় জটিল, তবে কিছু বোঝা যায় যদি এই কথা মনে রাখা যায়, জীবন থেকে সাহিত্যের জন্ম হলেও তার সঙ্গে সাহিত্যের পার্থক্য এই যে তা জীবনের মতো অস্থির, অপূর্ণাঙ্গ ও সতত পরিবর্তনশীল নয়, বরং এই সতত পরিবর্তনশীল জীবনের বুকে সে যেন এক অচঞ্চল স্বপ্ন। তা যত অল্পক্ষণের জন্যেই হোক, জন্যেইটাকে আমরা ভাঙি, জন্য মূল শব্দ যোগ এ প্লাস ই। এখানে জন্য প্লাস এ হইলে জন্যে হয়, আবার ই যুক্ত করছি বলকের উদাহরণ, ই যুক্ত করে জোর প্রদান করছি জন্যেই। তো এতখানি এটা হয় শব্দ বিভক্তি, জন্য প্লাস এ। আবার যখন ই যুক্ত করতেছি সম্পূর্ণটার সাথে, তখন আবার এটা বলকের উদাহরণ হয়। একই মানে একটা শব্দই দুইটার উদাহরণ হয়। আবার এইরকম সেম উদাহরণ, এইরকম ধরনের উদাহরণ আমরা আগেও দেখছি। সমস্যার ই আমরা এর আগে তিন নম্বর পাড়ায় দেখছি। 3 নম্বর পাড়ার দ্বিতীয় লাইনে সমস্যার ই, সমস্যা যোগ র শব্দ বিভক্তি, তারপরে ই জোর প্রদান বলক। যে পূর্ণাঙ্গতা আমাদের মূল শব্দ এর সাথে দের অতিরিক্ত শব্দাংশ শব্দ বিভক্তি জীবনে নেই, তারই সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে। এই পূর্ণাঙ্গতার জন্যেই, এটা আগে বিশ্লেষণ করলাম, অবশ্যই স্বপ্নের পূর্ণাঙ্গতা সাহিত্য জগৎ বাস্তবিকই জোর প্রদান করছে বলক একটু স্বতন্ত্র জগৎ। তাহলে আমরা এই প্রবন্ধটা থেকে সবগুলো লগ্নক বের করে ফেললাম। তোমরা এই যে এতক্ষণ যে লেকচারটা শুনলা, এটার ভিত্তিতে তোমরা পরের ছকটা পূরণ করে ফেলবা নিজেরা। আমরা এখানে বলে গেছি, তোমরা ওইটা নোট করে নিবা আর ওই ছকটা পূরণ করে ফেলবা। তো এইখানেই আমাদের শব্দের লগ্নটা শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা পড়ব বাক্যের উদ্দেশ্য বিধেয় কীভাবে কাজ করে, কিভাবে বাক্য সাজানো হয়, বাক্যের বর্গ, বাক্যের কাঠামোটা কীরকম হয়, এই বিষয়ের পরবর্তী লেকচার আমরা পরে পড়ব। তো এইখানে এই ক্লাসটা শেষ। ধন্যবাদ সবাইকে।